বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজকে দেশেরই একটা এখনকার যে হট টপিক নিউজ সেটাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। এইটাকে নিয়ে বেশ কয়েকদিন যাবতই নাটক চলছে। যদি বলেন নাটক চলছে কেন, কারণ ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী শপথ নিয়ে নিলেও বিজেপি এখনও মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করাতে পারেনি। কে মুখ্যমন্ত্রী হবে এই নিয়ে যে তিন জোট মহায়ুতি যারা জয়লাভ করেছে, অর্থাৎ বিজেপি এবং শিবসেনা একনাথ সিন্ধে গোষ্ঠী এবং এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী, এদের মধ্যে একটা টানাটানিটা মূলত বিজেপির সঙ্গে আর শিবসেনা একনাথ সিন্ধে গোষ্ঠী। টানাটানির ব্যাপারটা কীরকম? টানাটানি মানে নাটকের শেষে নেই। নাটকের যে ঘটনাগুলো পরম্পরায় ঘটেছে সেগুলোকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। তো তিনটে ভাগের মধ্যে প্রথম স্লটটা হচ্ছে জয়লাভ করার পর তিন নেতা, দেবেন্দ্র ফডনবিস বিজেপির, একনাথ সিন্ধে শিবসেনার এবং অজিত পাওয়ার এনসিপির, তিনজনে এসে দিল্লিতে এসে একসাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা এদের সঙ্গে দেখা করেছে এবং তাদেরকে ফুল টুল দিয়ে হচ্ছে যে স্বাগত জানিয়েছে, এসব ইত্যাদি ইত্যাদি ব্যাপার, যেটা স্বভাবতই হয়, সব দলেতেই হয়। তো সেখানে দেখা গেছে দেবেন্দ্র ফডনবিস খুব খুশি, অজিত পাওয়ারও মোটামুটি খুশি, অর্থাৎ ফেসিয়াল এক্সপ্রেশন যা আর কি, মুখের যা অবয়ব আর কি। কিন্তু একনাথ সিন্ধে খুব দুঃখী। এই কারণে দুঃখী যখন বিজেপির অ্যাসেম্বলি সিট সংখ্যা, বিধায়ক সংখ্যা অনেক বেশি হয়ে গেছে এবং এর মধ্যেই চর্চা শুরু হয়েছে যে দেবেন্দ্র ফডনবিস ওখানে মুখ্যমন্ত্রী, ও তো মুখ্যমন্ত্রী ছিল এবং ওকে উপমুখ্যমন্ত্রী হতে, এবং অজিত পাওয়ার তো উপমুখ্যমন্ত্রী ছিল, সে উপমুখ্যমন্ত্রী হবে। তো এইটা ওর মন থেকে পছন্দ নেই, সেই জন্য মুখ গোমড়া করে কোনোভাবে দাঁড়িয়েছিল। এইটা গেল নাটকের ফার্স্ট স্লট, প্রথম স্লট বলতে পারি। এবারে দ্বিতীয় স্লট হচ্ছে এই দেখা সাক্ষাতের পর যেটা শোনা গেছে সেটা হচ্ছে কি যে দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ার মুম্বাই ফিরে গেলেও কিন্তু একনাথ সিন্ধে একটু দেরিতে ফিরেছেন এবং দেরিতে ফিরে সেখানে যে বিভিন্ন নাটক শুরু করেছেন। সেই নাটকের কি তার যে বিভিন্ন অংশগুলো আর কি, হ্যাঁ, মানে সেই নাটকের অংশগুলোর মধ্যে হচ্ছে কি যে আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমি উপমুখ্যমন্ত্রী পদ নেব না। তৃতীয় হচ্ছে আমার দলের অন্য কেউ উপমুখ্যমন্ত্রী হবে এবং কারো নাম বলুন, সে কারো নামও বলছে না। এবং ফডনবিস মুখ্যমন্ত্রী হতে পারবে না। কেন না, কোনো মুখ্যমন্ত্রী পিছড়ে বর্গ থেকে হতে হবে। মানে পিছড়ে বর্গ মানে হচ্ছে যে শিডিউল কাস্ট বা ব্যাকওয়ার্ড কাস্ট থেকে হতে হবে। ফডনবিস হওয়া চলবে না, কারণ ফডনবিস হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক, সে হতে পারবে না। এইটা একটা প্রথম স্লটের মধ্যেই ধরুন পড়ে গেল। এবারে দ্বিতীয় স্লটে যে যখন দেখলো যে কোথাতেও কিছু সুবিধা হচ্ছে না, তার নামে কেউ প্রস্তাব করছে না এবং সে হচ্ছে কি যে এই প্রধানমন্ত্রীর দৌড় থেকে মুখ্যমন্ত্রীর দৌড় থেকে ক্রমশ সরে যাচ্ছে, তখন সে গ্রামের বাড়ি সাঁতরাতে, তার গ্রামের বাড়ি সাঁতরা, সেই বিখ্যাত সাঁতরা, সেই শিবাজির গল্প আছে, আপনারা শুনে থাকবেন। তো সেই সাঁতরাতে ফিরে চলে যাননি, সেখানে যে কারোর সঙ্গে আর কোনো যোগাযোগ করছে না, ফোন টোন সব নাকি সুইচ অফ করে সাঁতরাতে যে বসে গেছেন এবং সেখান থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না। তারপর শোনা গেল তার নাকি হঠাৎ শরীর খারাপ হয়েছে সেখানে থেকে খুব, তিনি সেখান থেকে আবার বোম্বাই ফিরে এসেছেন। বোম্বাই ফিরে এসে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার দেখিয়ে মুখ্যমন্ত্রী নিবাসে নয়, থানাতে তার যে নিজস্ব বাড়ি, সেই নিজস্ব বাড়িতে চলে গেছেন এবং সেখানে যে তিনি বিশ্রাম নিচ্ছেন। এটা হলো দ্বিতীয় স্লট নাটকের। যে তৃতীয় স্লট ধরি, তৃতীয় স্লটে তিনি বলতে শুরু করলেন আমি তো মুখ্যমন্ত্রী হব না, তাহলে আমার ছেলে শ্রীকান্ত সিন্ধে সে মুখ্যমন্ত্রী হবে। শ্রীকান্ত সিন্ধে এখন সাংসদ, হ্যাঁ, সে বলছে সে মুখ্যমন্ত্রী হবে এবং আমাকে হোম ডিপার্টমেন্ট দিতে হবে। মানে হোম ডিপার্টমেন্ট একটা রোজগারের রাস্তা। আপনি শুনেছেন এর আগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মহারাষ্ট্রে, সে ওই পুলিশকে বলেছিল সমস্ত বার থেকে পাপ দেখে ওই প্রতিদিন কত কোটি টাকা তুলে দেবে, মাসে বোধহয় 100 কোটি টাকা 200 কোটি টাকা তুলে দেবে, এরকম সে উসুলি করতো। তো এইটা নিয়ে তার সে কেস ফেস, তার হচ্ছে যে পথ জ্বলে যাওয়া, জেল ফেল যাওয়া, সমস্ত অনেক কিছু হয়েছিল। আমি আর ভদ্রলোকের নাম বলে তাকে আর অপমান করতে চাইছি না, কারণ ঘটনাটা অনেক পুরনো হয়ে গেছে। এইটা তাহলে সেই কথাই বলে সেই এমন একটা দপ্তর চাই যে দপ্তরে হচ্ছে যে আরও বিভিন্ন রকমের দলের জন্য সুযোগ সুবিধা থাকবে, হ্যাঁ, এবং আইএস আইপিএস দিকে ট্রান্সফার পোস্টিং এইসবের সুযোগ সুবিধাগুলো থাকবে। তারা সবাই হোম মিনিস্টারের কথা মতোই উঠবে বসবে। এরপরে
এটা হওয়ার পরে দেখা গেল তার দলের ভিতরেই একটা দ্বন্দ্ব শুরু হলো। দ্বন্দ্বটা কী কারণে? দ্বন্দ্ব হচ্ছে যে দলের অন্যান্য যে সমস্ত বিধায়করা আছে, সিনিয়র বিধায়ক, তারা বলতে শুরু করলে যে এটা কীরকম হলো, আপনি তো তাহলে সেই উদ্ধব ঠাকরের মতো করলেন। উদ্ধব ঠাকরে তার ছেলে আদিত্য ঠাকরেকে প্রমোট করছিল এবং তাকে অনেক দায়িত্ব দিয়েছিল। ফলে কী ছিল যে সিনিয়র অন্যান্য মন্ত্রী এবং নেতারা তাদের উপরে ছড়িয়ে ঘোরাচ্ছে উদ্ধব ঠাকরে। এখন যেটা তামিলনাড়ুতে হয়েছে, তবে দেখুন স্ট্যালিন কী করেছে, তার পুত্রকে উপমুখ্যমন্ত্রী করে দিয়েছে। এখন সেই ডিএমকের বাকি যে সিনিয়র নেতারা তারা সবাই খুব অস্বস্তিতে আছে। স্ট্যালিন অসুস্থ, সে হচ্ছে নিজের মতো বিশ্রাম নিচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, আর এখন বকলমে তার ছেলেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন অর্ডার ফর্ডার দিচ্ছে, করছে, সে করছে। এটা বিভিন্ন রাজ্যে দেখাই যায় যে সেকেন্ড জেনারেশন যারা বা থার্ড জেনারেশন যারা উঠতি নেতা, কম বয়সী নেতা, তারা মুখ্যমন্ত্রীকে টপকে দিয়ে সব ছড়ি ঘোরাতে থাকে। তো ওখানে সেটাই হয়েছে। এবং তখন সিন্ধের যে লোকজন সিনিয়র নেতারা তারা বলছে, আচ্ছা তাহলে আপনার সঙ্গে আর উদ্ধব ঠাকরের তোফাতটা কী হলো? আপনি উদ্ধব ঠাকরেকে ছেড়ে এলেন এই জন্য যে আপনাদের কথা কেউ শুনছিল না, এবং আদিত্য ঠাকরে সেখানে তার ছেলে মুখ্যমন্ত্রীর হচ্ছে কি যে নিয়ে স্ট্যাম্প নিয়ে সে সবার উপর ছড়ি ঘোরাচ্ছিল। সেই আগেই আপনারা ছেড়ে এলেন যে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই সেখানে, যা ভবিষ্যৎ হবে আদিত্য ঠাকরেরই হবে। তো সেই অবস্থা আপনারা ছেড়ে এলেন, তাহলে এখানে এসে আপনি সেই পরিবারটি চালু করবেন? আপনি হবেন না, তো আপনার ছেলেকেই উপমুখ্যমন্ত্রী হতে হবে। এইটা তার একটা দলের ভিতরে যে বাগাবত হওয়া, সেইটা একটা কারণ। এবং একটা এর মধ্যে ব্যাপার আছে কি, এর মধ্যে 7জন বিধায়ক আছে যারা বিজেপির সমর্থক, বিজেপির নেতা, তারা শিবসেনার টিকিটে জিতে তারা ওখানে গেছে। 7জন বিধায়ক এরকম আছে। তো সভাপতি তাদের তো অরিজিনালি ভয় নাই, হয়তো তারা বেরিয়ে আসতে পারবে না ভেঙে, তারা আবার সেই দলত্যাগ বিরোধী আইনে কী কী সব বহু রকম ব্যাপার আছে সেগুলোর মধ্যে পড়তে পারে। কিন্তু তারা তো কোশ্চেন করছে যে তাহলে আপনার সঙ্গে উদ্ধব ঠাকরে তো সেই পরিবারবাদী আপনিও চালু করলেন, তার মানে আপনার ছেলের কথায় আমাদেরকে এবার উঠতে বসতে হবে, সে যদি উপমুখ্যমন্ত্রী হয়। তো এইটা তার দলের মধ্যে যখন শুরু হলো, তখন সে একটু ভিতরে, তখনই তার বেশি শরীর খারাপটা করে গেল। এবার বিজেপি এর মধ্যে একটু টালভানা করছিল যে যখন এরকম আপত্তি হচ্ছে, তাহলে দেবেন্দ্র ফডনবিসকে করা হবে কি হবে না, অন্য কারোর নাম হবে কি হবে না, এরকম একটা ব্যাপার ট্যাপার হচ্ছিল। তো এরকম একটা ব্যাপার ট্যাপার যখন হচ্ছিল, তখন দেখা গেল যে বিজেপি অঙ্ক কষলো যে আমাদের তো 132টা আছেই, এবং 5জন ছোট তাদের মহায়ুতিরই যে নেটওয়ার্ক যে আছে, মানে অ্যালায়েন্স যে আছে, সেই অ্যালায়েন্সের যে 5জন আরও বিধায়ক আছে, তাহলে 137 হয়ে গেল। তো টোটাল বিধায়ক সংখ্যা চাই 145। তো 145 যখন তাদের বিধায়ক সংখ্যা চায়, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন গুটেই বিদ্রোহ শুরু হয়েছে। মানে উদ্ধবের গুটেও বিদ্রোহ শুরু হয়েছে যে উদ্ধব ঠাকরে কেন বিজেপি ছেড়ে দিয়েছে এইভাবে 2.5 বছরে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, যে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে যে মুখ্যমন্ত্রী হলো, কিন্তু দলের ভবিষ্যৎটা শেষ করলো। এখন তারা বিধায়ক হয়তো অনেকে জিতে এসেছে, কিন্তু তারা তো ভাবছে আমাদের কোনো ভবিষ্যৎ নেই এখানে আর 5 বছর তো বসে থাকতে হবে, বিরোধী দলে হয়ে বসে থাকতে হবে, কোনো তো সুযোগ সুবিধা কিচ্ছু পাবো না এখানে, আর কোনো মন্ত্রিত্বও পাবো না, কোনো বড় কর্পোরেশনের চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি কিছু হবে না। তো তারা দেখছে যে উদ্ধব ঠাকরে একটা সিদ্ধান্ত, দল ছেড়ে বেরিয়ে আসা, এসে ওদের সঙ্গে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করে মুখ্যমন্ত্রী হয়, সেটা দলের কাছে এবং তাদের কাছে একটা বুমেরাং হয়েছে, এবং তাদের সেটা মস্ত বড় ক্ষতি হয়েছে, তাদের মধ্যে একটা ইয়ে হয়েছে। তো সেটা উদ্ধব ঠাকরে এখন বুঝে গেছে যে এমন হতে পারে যে আমার দল থেকেও আবার ভেঙে যে দেখা গেল 10-12 জন বিজেপির দিকে চলে গেল। এবং এই দল ভাঙানোর খেলায় তো সব দলই সমান, সবাই মোটামুটি ওস্তাদ আছে যে ভাঙিয়ে চলে, এবং বিভিন্ন স্বার্থ দিয়ে এমএলএরাও হচ্ছে 10-12 জন অর্ধেক এমএলএ ভেঙে চলে যে আমরা আপনার সঙ্গে থাকবো না, আমরা বিজেপির সঙ্গে যাবো, এখানে এসে কিছু মন্ত্রিত্ব পেয়ে গেল, বা হচ্ছে কি যে আবার যেমনভাবে একনাথ সিন্ধে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে গেছিলো। যদি বেরিয়ে না আসতো, সেই মুহূর্তে যদি বিদ্রোহ না করতো, তাহলে ও জীবনে মুখ্যমন্ত্রী হওয়ার কখনোই স্বপ্ন, কখনোই পরিণত ভাবেও নিয়ে নিজেও যে আমি এইভাবে বিদ্রোহ করে জীবনে মুখ্যমন্ত্রী হতে পারি। তো সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেটা দেবেন্দ্র ফডনবিস ওখানে খুব কৌশল করে সব ব্যাপারটা অঙ্কটা কষে নিয়েছেন, এবং অজিত পাওয়ার সে নিজেই আবার কী করেছে, পুরোপুরি সমর্থন করে দিয়েছে। এবং সমর্থন করে দেওয়ার পরেও দেখা গেছে যে অজিত পাওয়ারের দলেরই একজন মারাঠা নেতা সুরেশ মাত্রে যে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে দেখা করেছেন, তার মানে সেখানে একটা অঙ্ক হচ্ছে যে এমন হতে পারে যে অজিত পাওয়ারের দল থেকেও কিছু বিধায়ক ভেঙে যে বিজেপিতে ঢুকে গেল এবং দেবেন্দ্র ফডনবিসকে সাপোর্ট করে গেল, ফলে সে মারাঠা নেতা। তো ফলে এই সব মিলে দেবেন্দ্র ফডনবিস যেভাবে গুটিটা সাজিয়েছেন, অঙ্কটা করেছেন, এবং শরীর খারাপ হতে খুব স্মার্ট নেতা, তো একনাথ সিন্ধেকে যে ফোন করেছেন যে আপনি কেমন আছেন, এই শারীরিক কুশল সমাচার নিয়েছেন। তো মানে সে তো মুখ্যমন্ত্রী হবে এবং হতে চায়, তার একটা পাস্ট রেকর্ড ভালো আছে, এবং এটা আগেও হয়েছে যে একটা সময় 2014 সালে যখন দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী ছিল, তখন কিন্তু
প্রথমে বিজেপি সাপোর্ট করেনি, শপথ নেওয়ার পরে বিজেপি যখন মুখ্যমন্ত্রী যে তখন কিন্তু শিবসেনা প্রথমে সাপোর্ট করেনি, তারপর মুখ্যমন্ত্রী হওয়ার পরে শিবসেনা এখন এসে যোগদান করেছে। সে এবারেও হতে পারে, সেটা একনাথ সিন্ধেকেও সেটাই হয়তো করতে হতে পারে, রাজি হতে পারে। তো এরকম একটা অবস্থার মধ্যে তো দেখছি যে বিজেপি এবারে একটু টালবাহানা করছিল দেবেন্দ্র ফডনবিসকে বদলে অন্য কাউকে করা যায় কিনা, তারপর দেখা গেলো না, বিজেপি খুব ফার্ম জানিয়ে দিল যে হচ্ছে কি না, দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করা হবে, এরকম একটা মোটামুটি অঘোষিতভাবে। এবং আরএসএস দেখা গেল যে নাগপুর থেকে তারাও একটা ভিন্নভাবে মনে হচ্ছে বিজেপি দলকে চাপা মানে করলো, চাপ সৃষ্টি করলো, যা দেবেন্দ্র ফডনবিসকে কিন্তু মুখ্যমন্ত্রী করতে হবে। এটা একটা বিভিন্ন অসমর্থিত খবর আসছে। তো এরকম একটা অবস্থার মধ্যে একনাথ সিন্ধে দেখলো যে আর রণে ভঙ্গ, আর কিছু হয়ে উঠবে না, তাহলে কি করা যায়। এখন তার হচ্ছে কি যে ছেড়ে দিয়ে, কি বলে, ইগো ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে তার আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাচ্ছে। সে আবার নাকি মুম্বাই ফিরে এসেছে এবং আগামী 5 তারিখে হচ্ছে যে বিজেপি আজাদ ময়দানে সন্ধ্যা 5টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিতিতে সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এবং এইমাত্র একটু আগে খবর পাওয়া গেল, সেটা হচ্ছে বোধহয় একটা অন্য সূত্রে একটা মেসেজ পেলাম, সেখানে যে বোধহয় সম্ভবত বিজেপি, আমি সেটা ওদের প্রেস নিউজ দেখিনি আর, যে সম্ভবত বিজেপি অলরেডি প্রেস নিউজ করে, প্রেস বার্তা করে বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে যে বিজেপির আগামী দিনের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তো ফলে এই চ্যাপ্টারটা এইখানে প্রায় শেষ হতে চলেছে। আর 24 ঘন্টা কাল, 48 ঘন্টার মতো আজকে এখন থেকে ধরতে গেলে, তো 48 ঘন্টার মধ্যে মুম্বাইয়ে আজাদ ময়দানে দেবেন্দ্র ফডনবিসের শপথ গ্রহণ হয়ে যাবে। এখন এতে লোকসানটা সবচেয়ে কারো, লোকসানটা শব্দ হলো একনাথ সিন্ধের। প্রথম তো একনাথ সিন্ধে যে বিশ্বাসটা ছিল বিজেপির, সেই বিশ্বাসটা হলো। দ্বিতীয় হচ্ছে যতই বার্গেনিং করুক, ওকে কোনো ওই হোম টোম ফাইন্যান্স এই জাতীয় কোনো গুরুত্বপূর্ণ পদ অবশ্যই বিজেপি দেবে না। এবং কী করে হোম ডিপার্টমেন্ট চালাতে হয় সেটা সবচেয়ে বেশি অভিজ্ঞতা দেবেন্দ্র ফডনবিসেরই আছে। এবং দেবেন্দ্র ফডনবিসের প্রথম 14 থেকে 19 সালে মুম্বাই এবং সবচেয়ে বেশি ওই কী বলে যে কালেকশনের ব্যাপার বা ট্রান্সফার পোস্টিং খুশি মতো করা, সেইটা কিন্তু হয়নি বলে এটা বিভিন্ন খবরে জানা যায় বা পাওয়া যায়। তো সেইটা অবশ্যই দেবে বলে মনে হয় না। এবং আগামী দিনের প্রতি যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসটা ভঙ্গ হয়ে গেল এবং আলটিমেটলি নিজের খানিকটা ক্ষতি করে শেষ পর্যন্ত সেটা মেনে নিতে বাধ্য হলো। কারণ মেনে নেওয়া উপায় ছিল না, কারণ বিজেপির বিধায়ক সংখ্যা অনেক বেশি। এখানে যদি বিজেপির বিধায়ক সংখ্যা 100, 112, 110, 105-এর মধ্যে থাকতো, তাহলে বোধহয় আবার বিজেপিকে একনাথ সিন্ধেকেই মুখ্যমন্ত্রী করতে হতো। কারণ হেমন্ত একনাথ সিন্ধে যদি আরও 10, 15টা, 20টা বিধায়ক জিতে যেত, তাহলে আর এর কোনো বিকল্প থাকতো না, বিজেপি হয়তো একনাথ সিন্ধেকেই হচ্ছে কি যে মুখ্যমন্ত্রী করতে হতো। তো আগামী দিনে আরও অনেক হচ্ছে নাটক হয়তো দেখা আছে, হতে পারে। এবং পরশু সন্ধ্যা পর্যন্ত যে শপথ গ্রহণ অনুষ্ঠান একনাথ সিন্ধে যায় কিনা, এবং সেখানে কীভাবে তার গেস্টার পোস্টার, এবং কোন কোন দপ্তর পরবর্তী যখন মন্ত্রিসভা কে শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিত্ব কজন নেয়, অজিত পাওয়ার থেকে কজন নেয়। অজিত পাওয়ার তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবি, ডেফিনেটলি সে বলেই দিয়েছে, আমি সব ব্যাপারে রাজি আছি। উদ্ধব ঠাকুর এখন তার ভুল বুঝতে পেরেছে যে না, আমাদের যে ভোটের স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজিতে ভুল হয়েছিল এবং আমাদের আর অন্যভাবে জিনিসগুলোকে সাজানো ছিল। যেখানে শরদ পাওয়ার বা অন্যান্য কিছু নেতা এবং ইভিএমের দোষ দিয়ে সেখানে আবার কোর্ট কেস কাছারি অমুক তমুক করেছে, কে 9 লাখ না 10 লাখ টাকা দিয়েছে যাতে আবার দুবার করে ইভিএম যাচ হয়। তো এরকম একটা খবর এসেছে। তো সেইটা তো উদ্ধব ঠাকরে সেটাতে আর খুব একটা করছে না, দেখছে তাদের দলের আরও ক্ষতি হবে। তো সেই জন্য সে ব্যাপারটা মেনে নিয়েছে। তো আমরা আগামী দিন অপেক্ষা করি আরও কী কী হয় জানার জন্য। ধন্যবাদ, নমস্কার।